তোমায় সালাম বাবা। তুমি যা করেছো তা আমার আপন ছেলেও করতো না। তুমি সত্যিকারের পুরুষ। তুমি এক হিংস্র ধুর, তুমি এক সিংহ। তুমি সিংহের ন্যায় ধন্য তোমার জননী। ধন্য যে ওনার গর্ভে তোমার মতো সিংহের জন্ম হয়েছে। আমি কৃতজ্ঞ বাবা, কৃতজ্ঞ, কিন্তু কিভাবে প্রকাশ করব খুঁজে পাচ্ছি না। এহসান গভীর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর গলায় বলে, পৃথিবীতে এক নারী বাদে আমি সব নারীকে নিজের মা আর বোন মনে করি। একটু থেমে বলে, তাই সেক্ষেত্রে আপনিও আমার মা, আর আপনার মেয়ে আমার বোন। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এতে আপনি আমার প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? বরং আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার বোনের খুনিকে আমার সামনে এনে দাঁড় করিয়েছেন। এই কথা শুনে সেই মা আবারও কেঁদে ওঠেন। ঘৃণায়, আনন্দ, বেদনায় সব অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। এহসান দৃঢ় গলায় বলে, যে পুলিশ আপনাদের কেস নেননি তার নামটা বলে যাবেন শুধু মা। দেখবেন আমি কি অবস্থা করি ওদের। মহিলা নিজের চোখ মুছে সোজা তাকিয়ে বললেন, ওনার নাম হামিন আহমেদ বাবা, তুমি ওরে ছাড়িও না। এহসান গভীর শ্বাস নিল, যেন নিজের ভেতরের আগুনকে আরো প্রশমিত করছে প্রতিশোধের প্রতিজ্ঞায়। তারপর কঠিন কণ্ঠে বলল, চিন্তা করবেন না, ওদের এই দুনিয়ায় আমি আর টিকতে দিব না ইনশাল্লাহ। আপনি বাড়ি যান, আর আপনার ছোট মেয়েকে আমার আরেক বোনকে বলুন নিশ্চিন্তে থাকতে। আজকের পর থেকে এই গ্রামে এমন কোনো জঘন্য কাজ হবে না ইনশাআল্লাহ। এই বলে এহসান উঠে দাঁড়ালো। চারিপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিজের লোকদের দিকে তাকালো এক নজর রাগ নিয়ে, যারা ভয়ে আর অপরাধ বোধে কুঁকড়ে গেছে। কঠোর দৃষ্টিতে সবাইকে এক পলক দেখে নিয়ে এসে গর্জে উঠে বলল, তোমাদেরকে আমি বাল ফালাইতে রাখছি নিজের আত্মায় যে একটা মেয়ে গ্রামে ধর্ষিত হলো, আর তোমরা কিছুই জানতে পারলে না। একদিন বলেছিলাম না, যদি কোনো বকটে ছেলে গ্রামে দেখো তবে হাত পা ভেঙে দেবে। আজ তোমাদের কারণেই এই দিনটা দেখতে হচ্ছে আমাকে। ফের থেমে নিজেকে সামলিয়ে বলে, এরপর থেকে দিনে 4 জন রাতে 4 জন মিলে সবাই পুরো গ্রাম পাহারা দেবে, যেন আমার কোনো মা বোনের ইজ্জত কখনো হরণ না হয়। মনে থাকবে? সবাই একসাথে মাথা নিচু করে সম্মতির ইঙ্গিত দিল। এহসান এবার গেটের দিকে এগিয়ে গেল, কারণ তাদের বাড়ির সামনে মাঠের মধ্যে সেখানে অপেক্ষা করছে গ্রামের বহু মানুষ। রক্তমাখা শরীরে এহসান যখন গেট পেরিয়ে সামনে দাঁড়ালো, তখন সবাই পথ ছেড়ে দিল, যেন সে এক যুদ্ধজয়ী যোদ্ধা। তার পিছনে তার লোকজন, আর সেই অসহায় মা, যিনি এবার বিজয়ের হাসি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এহসান রক্তমাখা শরীরে ধীরে ধীরে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পুরো গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ে একপাশে সরে গিয়ে গোল হয়ে দাঁড়ায়। সবার চোখে আতঙ্ক, কৌতূহল আর এক ধরনের সম্মান। রক্তের দাগে ভেজা জামা দিকে একবার তাকিয়ে এহসান মুখ তুলে চাইল। গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে সে গ্রামবাসীর দিকে তাকিয়ে বলল, এটা কোনো ভালো মানুষের রক্ত নয়, এটা এক জানোয়ারের রক্ত, এক ধর্ষকের রক্ত। তার কণ্ঠের কঠোরতায় বাতাস কাঁপল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো, এর জন্যে মেরেছে, হ্যাঁ ভালো করেছে, এখন মা বোনেরা অন্তত নিরাপদ থাকবে। এহসান এবার গর্জে উঠল, তার কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞার গলায় বলে, খবরদার, এরপর থেকে যদি দেখি এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে কেউ আমার কোনো বোন মায়ের অসম্মান করেছে, তাহলে এক খোদার কসম আমি এহসান তার কলিজা টেনে ছিঁড়ে আনতেও দুবার ভাববো না। তাই গ্রামের যুবক ভাইরা সাবধান থেকো। তারপর একটু থেমে আবারও বলল, আরও শোনো, যদি এই গ্রামে কখনো কোনো মেয়ে বিপদে পড়ে কেউ তাকে উত্ত্যক্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। একা না পারলে অন্যদের ডাকো। আর যদি কারো সাহস না থাকে তাহলে সরাসরি আমার কাছে আসবে। তালুকদার বাড়ির দরজা সবসময় খোলা আছে তোমাদের জন্য। আজকের পর থেকে এই গ্রামের নারী অসম্মান যেন আর কখনোই না হয়। সে হাত উঁচিয়ে বলল, নারীরা আল্লাহর রহমত, তাদের সম্মান দিতে না পারলে মানুষ হওয়াটা বৃথা। তাই সম্মান দিতে শিখো নারীকে। এরপর পুরো গ্রাম যেন একসঙ্গে গর্জে উঠল, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আজ থেকে এই গ্রামে কখনোই নারীর অসম্মান হতে দেব না। এহসান আবার বলল, আমার যুবক ভাইয়েরা, আমাদের বোনদের রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই চোখ কান সজাগ রাখো। অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ো, কেমন? গ্রামের যুবকরা একসঙ্গে চিৎকার করে উঠল, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এহসান নিজের চাদর ঠিক করে যখন বাড়ির দিকে পা বাড়ায়, তখনই ভিড়ের মাঝখান থেকে একটা মেয়ে এগিয়ে আসে। কলেজের পোশাকে মেয়েটি গলায় গভীর যন্ত্রণা নিয়ে বলে, আপনি আমার বিচার করবেন? তার কণ্ঠে দৃঢ়তা। এহসান থমকে দাঁড়ায়, সাথে সাথে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়।
এহসান ধীরে ধীরে পিছনে ফিরে মেয়েটির দিকে তাকায়, গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কি বিচার বোন, বলো তুমি। মেয়েটি মাঠের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়, চারিপাশে হাজারো হাজারো চোখ তার দিকে তাকিয়ে। কিন্তু আজ সে ভয় পাবে না, আজ সে বাঁচবে অথবা মরে যাবে, কিন্তু আজ চুপ থাকবে না। সে ধীরে ধীরে হাত তুলে শাহাদাত আঙ্গুল লক্ষ্য করে ইশারা করে এক যুবকের দিকে। তারপর এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ ডুকরে কেঁদে উঠে কাপা গলায় বলে, এই যে, এই আমার চাচাতো ভাই শিহাব। আমার বাবা মা মারা যাবার পর আমি চাচার বাড়িতে থাকি, আর প্রতি রাতে এই নরপশু আমার ঘরে এসে আমাকে ধর্ষণ করে। শুধু সেই নয়, নিজের বন্ধুদেরও নিয়ে আসে, আমার শরীর বিক্রি করে টাকা কামাই। আমার চাচা কিচ্ছু জানেন না, কিন্তু আমার চাচি, উনি তো নিজের লোক, এনেও আমাকে ব্যবসার পণ্য বানিয়েছেন। মেয়েটির কণ্ঠস্বর পাথরের মতো শক্ত, চোখে জল নেই, কারণ সে এতদিনে কান্নার শক্তিও হারিয়ে ফেলেছে। তারপর সে চিৎকার করে উঠে, আপনি এর বিচার করবেন? আমি এ আশায় এত বড় সত্যিটা বললাম, যাতে আপনি এদের ভয়ঙ্কর মৃত্যু দেন। আপনি মারবেন এদের? গ্রামের লোকেরা স্তব্ধ, কেউ কল্পনাও করতে পারেনি এত বড় সত্যি এতদিন গোপন ছিল। এদিকে মেয়েটি যখন শিহাবের দিকে আঙ্গুল তোলে, তখনই ছেলেটি দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তার সে সুযোগ হয় না। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে। তার চিৎকার শোনা যায়, কিন্তু কেউ করুণার দৃষ্টি দেয় না। তার চাচিকেও টেনে বের করে আনা হয়। এহসান এবার কঠিন গলায় বলে, তুমি বিচার পাবে বোন, কঠিন বিচার, এমন বিচার যা দেখে অন্যরা কেঁপে উঠবে। তারপর গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, এই নোংরা মহিলাকে অর্ধেক গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও, তারপর মহিলারা শুধু তোমরাই, আমার নিজের বোন সহ পাথর নিক্ষেপ করে তার জীবন শেষ করবে। এরপর শিহাবের দিকে তাকিয়ে বলে, আর পুরুষেরা এটাকেও মাটিতে পুঁতে ফেলো, তারপর যতক্ষণ না সে না মরে ততক্ষণ পাথর মেরে এর লাশ বাজারে বড় গাছের সাথে ঝুলিয়ে দিও, যাতে আগামী 100 বছর এই গ্রামে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। তোমরা আছো বলে আমি এর বিচার নিজ হাতে দিলাম না। গ্রামের বুক কাঁপিয়ে মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল উত্তেজিত জনতা। রাগে ফেটে পড়া চোখ, কণ্ঠে তীব্র ধ্বনি, তাদের থামানোর ক্ষমতা কারণেই। এহসানের কথাই নয়, এটা এই গ্রামের অলঙ্ঘনীয় নিয়ম। কোনো পুরুষ যদি কোনো নারীকে অসম্মান করে, তবে তার শাস্তি মৃত্যু। বড়দের কণ্ঠে এ কথার উচ্চারণ মানে চূড়ান্ত আদেশ। বিচার চলতে দেরি হয় না, উন্মত্ত জনতা ফাঁসির দড়ি গাছের ডালে ঝুলিয়ে দেয়। বাতাস ভারিয়ে ওঠে আতঙ্কে, পাখিরা যেন আর ডাকে না। আর যদি কোনো নারী পরকে লিপ্ত হয়, তবে অর্ধেক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ। এই এক ভয়ঙ্কর শাস্তি। পাষাণ হৃদয়ের মানুষরাও পাথর হাতে নিলে রক্তহীন হয়ে আসে, কিন্তু এই নিয়ম ভাঙার সাহস কার? আজও সেই নিষ্ঠুর বিচারের আয়োজন করা হয়েছে। ছেলে ও তার মা দুজনকেই পাশাপাশি মাটিতে পুঁতে ফেলা হয়েছে, শুধু মাথা দুটো বেরিয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। চারিপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখের কোণে মায়া নেই, শুধু কঠিন শাসনের প্রতিচ্ছবি। এহসান তাদের সামনে একটা চেয়ারে বসে, তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যার জীবন এতদিন নরকের আগুনে পুড়েছে। ওদের সামনে রাখা হয় পাথর, বড় ছোট শক্ত কঙ্কর। এহসান মেয়েটির দিকে পাথর এগিয়ে দিয়ে বলে, নাও, তুমি শুরু করো। মেয়েটি কাপা হাতে একটা পাথর তুলে নেয়। প্রথম পাথরটি তার হাত থেকে একটু ধীরে পড়ে, কিন্তু এরপর আর সে থামে না। পাগলের মতো একের পর এক পাথর ছুটতে থাকে। তার রাগ, তার ঘৃণা, তার সমস্ত যন্ত্রণা সে উগড়ে দেয় পাথরের আঘাতে। গ্রামের মহিলারাও যোগ দেয়, তারা পাথর ছুঁড়ে মাটির নিচে থাকা সেই নারীকে শাস্তি দেয়। এদিকে গ্রামের পুরুষেরা শিহাবকে পাথরের আঘাতে থেতলে দেয়। ওরা চিৎকার করতে থাকে, আমাদের ভুল হয়েছে, মাফ করে দিন। কিন্তু এহসান বজ্রকণ্ঠে গর্জে ওঠে, নারী অসম্মান যে করবে তার এটাই প্রাপ্য, যা হলো এমন ভয়ঙ্কর মৃত্যু। তাদের আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তাও তাদের দয়া করা হলো। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, বোন, তুমি নিজের ক্ষোভ মেটাও, যত ইচ্ছা মারো, এ তোমার প্রতিশোধ। এহসান আর দাঁড়ায় না। সে ধীর পায়ে তালুকদার বাড়ির দিকে হাঁটতে থাকে। তার পেছনে তখনও পাথর পড়ার শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় এক ঝাঁক নারীর তৃপ্তির হাসি। শিয়াব ও তার মা শেষবারের মতো চিৎকার করে ওঠে। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সদর দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল বাড়ির মহিলারা, কিন্তু কেউই খুব বেশি কষ্ট পাননি, বরং তাদের চোখে ছিল এক ধরনের প্রশান্তি। আজ এক পাপের অবসান হয়েছে। মেহনুরও এতক্ষণ চুপচাপ দেখছিল, কিন্তু যখন এহসান গেটের বাইরে চলে যায়, তখন সে ধীর পায়ে উপরের ঘরে উঠে আসে। আজ এহসানকে খুন করতে দেখে তার একটু ভয় লাগেনি, একটুও কষ্ট হয়নি, কারণ সে ছিল একজন ধর্ষক, আর ধর্ষকের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। মেহনুর দ্রুত আলমারি খুলে এহসানের জন্য একটা লুঙ্গি, টাওয়েল আর মিসওয়াক বের করে। দীর্ঘশ্বাস ফেলে হাতের কাপড়গুলো একবার দেখে নেয়। তারপর ধীর পায়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে মাদ্রাসা থেকে ফিরে বাচ্চারা এখন নাস্তার জন্য টেবিলে বসছে। মেহনুর একটু এগিয়ে যেতেই সবাই একসঙ্গে সালাম দেয়। আসসালামু আলাইকুম ছোট আম্মা, মৃদু হেসে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? সে। সবাই একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? মেহনুর মুচকি হেসে বলে,
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তারপর নিজের হাতে থাকা লুঙ্গি আর টাওয়েলের দিকে একবার তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, আচ্ছা, এগুলো কেউ একটু কষ্ট করে পুকুর ঘাটে রেখে আসবে? ইমরান কৌতূহল নিয়ে বলে। কেন শত আম্মা? মেহনুর কিছুটা বিব্রত হয়ে পড়ে। এখানে আমেনা বেগমও আছেন। সে চুপ করে গেলে আমেনা বেগম নিজেই বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, বলো তো কেন? মেহনুর লজ্জা গিলে নেয়। এরপর শান্ত কণ্ঠে বলে, তোমার ছোট আব্বা এখন গোসল করবেন, এর জন্য এগুলো রেখে আসো তো, নয়তো পরে এসে তাড়া দেবেন এগুলোর জন্য। এরিশা সাথে সাথেই বলে। ও আচ্ছা, তাহলে দাও, আমি রেখে আসি। মেহনুর কাপড়গুলো এরিশার হাতে তুলে দেয়। এলিজা এগুলো নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটতে শুরু করে। পুকুর ঘাটে পৌঁছে সে জয়নালকে দেখে বলে, জয়নাল চাচ্চু, ছোট আব্বার গোসলের সব কিছু আমি পুকুর ঘাটে রেখে এসেছি, ছোট আম্মা পাঠিয়েছেন। জয়নাল মাথা নাড়িয়ে বলে, আচ্ছা মা, আমি জানিয়ে দেব। এরিশা বাড়ির ভেতরে ফিরে যায়। এদিকে এহসান ধীরে ধীরে গেট দিয়ে প্রবেশ করে। চোখ পড়তে দেখে জয়নাল মাটির ঘাস থেকে রক্ত পরিষ্কার করছে। এতক্ষণে লাশ নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। এহসান আদেশী কণ্ঠে বলে, জয়নাল এদিকে আয়, এটা অন্য কেউ করে নেবে। জয়নাল হাতের ব্রাশ অন্য একজনের হাতে দিয়ে এহসানের দিকে এগিয়ে আসে আর বলে, জি ভাইজান বলুন। এহসান একটু থেমে বলে। হাসিবরে ফোন দিয়েছিস? জয়নাল মাথা নাড়িয়ে বলে, ও ভাইজান, হাসিব রফিকরা মাইরা তার কলিজা ছিঁড়া লাশ জঙ্গলের মধ্যে জ্বালা দিছে। এহসান মৃদু হেসে বলে, যাক, শান্তি পেলাম। তুই এক কাজ কর, তৈরি হ। আজ অফিসে শুটিং থেকে কয়েকজন আসবে, তাদের সাথে বোর্ড মিটিং আছে, তো আমি আর তুই গিয়ে মিটিং সেরে আসি। আচ্ছা ভাইজান। এহসান তখন গম্ভীর গলায় বলে, বাইরে থেকে কাউকে ডেকে বল আমার গোসলে কাপড় দিতে, পুকুরে ডুবে হারাম রক্ত পরিষ্কার করতে হবে। জয়নাল তখন উচ্ছ্বাস নিয়ে বলে, ভাইজান, আপনার কাপড় তো পুকুর পাড়ে বেগম পাঠায় দিছে। আমার বেগম পাঠিয়েছে? জি ভাইজান, এটি সে আমারে কইছে। এহসান ভ্রু কুচকে বলে। এহসান মৃদু হাসে, ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। তার মনে একটা তৃপ্তির অনুভূতি কাজ করে। তার বেগম তার কথা অন্তত একবার হলেও ভাবলো, এটাই অনেক। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। এদিকে মেহনুর বাচ্চাদের নাস্তা করিয়ে উপরের ঘরে চলে আসে। উদ্দেশ্য সবকিছু গুছিয়ে ফেলা। আজকের সকাল ছিল রক্তাক্ত, তারপরেও এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে বাতাসে। বাড়ির উঠোনে রক্তের শেষ চিহ্নটা মুছে ফেলা হবে। তারপর শুরু হবে আরেকটা দিন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আর অপরাধীদের জন্য কোনো করুণা নেই। মেহনুর ঘরে ঢুকে দ্রুত ঘর গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই দরজা ঠেলে এহসান ভেতরে প্রবেশ করে, কিন্তু মেহনুর তা টের পায় না। কারণ এহসান সোফার কক্ষে দাঁড়িয়ে আর মেহনুর ব্যস্ত বিছানার চাদর ঠিক করতে। পরিপাটি চাদর গোছাতে গোছাতেই হঠাৎ মেহনুর অনুভব করে কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। সে টের পেল, মুখ তুলে না, কারণ সে জানে তার চোখ খুব বেশি বেপরোয়া। যদি একবার এহসানের দিকে তাকায় তাহলে সে চোখ ফেরাতে পারবে না। তাই নিজের মনকে বোঝায় সে কিছুই টের পায়নি, শুধু ব্যস্ততার অজুহাতে চোখ নামিয়ে চুপচাপ কাজ করতে থাকে। কিন্তু এহসান কি এত সহজে তাকে ছেড়ে দিবে? পর্দা সরিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে। কাঁধে ঝুলে থাকা সাদা তোয়ালে থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পরনে স্বাভাবিক লুঙ্গি, চুলের ভাঁজগুলো থেকে সৌরভ ছড়িয়ে রয়েছে। একদম মেহনুরের পাশে দাঁড়িয়ে এহসান নিজের চুল মুছতে থাকে আর সেই চুলের ভেজা পানি এসে পড়তে থাকে মেহনুরের কাঁধে। এহসান শরীর থেকে ভেসে আসা সুগন্ধ এক প্রকার তীব্র ধাক্কা দেয় মেহনুরের মনে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে ওঠে, হাতের কাজও কেন জানি এলোমেলো হয়ে যেতে চায়। পানি পড়ার অনুভূতিতে চমকে ওঠে। বিরক্তি নিয়ে মেহনুর মুখ তুলে বলে, কি সমস্যা আপনার, এমন কেন করছেন? এহসান ম্লান হেসে নিজের কাঁধের তোয়ালটা বিছানায় ছুঁড়ে দেয়। অতঃপর কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হাত বাড়িয়ে মেহনুরের কোমর জাপটে ধরে নিজের বুকের সাথে শক্ত করে টেনে নেয়। মেহনুর হতভম্ব হয়ে যায়। সাধারণত এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ ঘৃণা হওয়ার কথা, কিন্তু কেন যেন রাগ হচ্ছে না, বরং এক ধরনের অদ্ভুত অনুভূতি মনের গহীনে ঢেউ তুলছে নিজ মনে। লজ্জায় শরীর কাঁপতে থাকে, মনে হয় যেন এই লজ্জায় সে মাটির সাথে মিশে যাবে। এহসান মেহনুরের চোখের গভীরে চেয়ে বলে, সমস্যার কথা আর কি বলবো জান, আমার প্রথম সমস্যাটাই তো তুমি। মেহনুর বিস্ময়ে তাকিয়ে বলে, আমি? এহসান এক হাত দিয়ে মেহনুরের মাথার ওড়না আলতো করে সরাতে সরাতে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ তুমি, কারণ আমি এহসান সব সামলাতে পারি, কিন্তু বিশ্বাস করো বেগম, তোমায় দেখার তৃষ্ণা না পারি মেটাতে আর না পারি সামলাতে। মেহনুর দ্রুত এহসানের হাত চাপড়ে ধরে। কি করছেন, ওড়না কেন সরাচ্ছেন? এহসান মৃদু হেসে তার হাত সরিয়ে দিয়ে ওড়নাটা সরিয়ে ফেলে। এরপর মৃদু স্বরে বলে, তোমার চুলে মুখ ডুবিয়ে দেবো বলে। এই বলেই বিদ্যুৎ গতিতে মেহনুরের খোপা খুলে দেয়।
মুহূর্তেই ঘন দীর্ঘ কালো চুল মেহনুরের পিঠে ছড়িয়ে পড়ে। এহসান তার বাহুতে মেহনুরকে শক্ত করে ধরে পিছনে ফিরিয়ে নেয় আর নিজে পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে নিজের থুতনি রাখে। মেহনুরের পুরো শরীর কেঁপে ওঠে, মনে হচ্ছে তার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে। এহসান সেই কাঁপুনি টের পেয়ে মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, জান, তুমি যদি এভাবে আমার একটু স্পর্শে কাঁদতে থাকো তাহলে আমি বাচ্চার বাবা হবো কবে? মেহনুরের লজ্জায় শ্বাস বন্ধ হয়ে আসতে চায়। সে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে সামলাতে চেষ্টা করে, তারপর অস্পষ্ট কণ্ঠে বলে, ছাড়ুন অশুভ, ছাড়ুন বলছি। এহসান মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, বউয়ের সাথে অসভ্যতা না করে কি আমি পাড়ার লোকের সাথে অসভ্যতা আমি করবো? আমার বোকা নারী। মেহনুর এহসানের নিজের কোমর পেঁচিয়ে শক্ত করে বাঁধা দুই হাত খামচে ধরে বলে, ছাড়ুন বলছি। কিন্তু এরপর আর কিছু বলার সুযোগ সে পায় না, কারণ পর মুহূর্তে এহসান নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের ঘাড়ে। মেহনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার শীত দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি তার ঘাড়ে বিচ্ছে তীক্ষ্ণ সূচের মতো। এহসান ধীরে ধীরে মুখ তুলে নিয়ে মেহনুরের চুলের মধ্যে মুখ গুজে দেয়, গভীর নিঃশ্বাস নেয়, যেন সেই চুলের সুগন্ধ তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে দিতে চায়। তারপর মৃদু তীব্র আবেগ মেশানো গলায় ফিসফিসিয়ে বলে, তোমার এই লম্বা চুলের ঘ্রাণ পাগল করে দেয় আমায়, তীব্র থেকে তীব্র হয়ে ওঠে তোমার প্রতি থাকা আমার ভালোবাসার অনুভূতি। মেহনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলতেও পারছে না, নড়াচড়াও করতে পারছে না, যেন সময় থেমে গেছে। এহসান নিজের মুখ মেহনুরের গলার দিকে এগিয়ে নিয়ে আসে আর মেহনুরের গাল আর গলায় নিজের নাক ঠেকিয়ে নেয়। এতে মেহনুর বিদ্যুৎ আঘাত পাওয়ার মতো কেঁপে ওঠে। এহসান মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ, আমার স্নিগ্ধ ফুল, ভীষণ ভালোবাসি। মেহনুর মুখ খুলে তবে তাচ্ছিল্যের সাথে বলে, জোর করে যা ভালোবাসার বেশি নিন। এই 2 দিনের দুনিয়াই তো, আখিরাতে তো আর পারবেন না আমায় জোর করে নিজের কাছে রাখতে। এহসান মৃদু হেসে নিজেকে সামলিয়ে বলে, ও হে বোকা নারী, তোমায় আমি দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, চিরন্তন নয়। তোমায় আমি নিজের করে চিরস্থায়ী চাই। মেহনুর তাচ্ছিল্য করে বলে, দুনিয়ায় নিজের জোর খাটিয়ে পেয়ে গেছেন আমায়, কিন্তু আখিরাতে তো জোর খাটাতে পারবেন না ইহসান তালুকদার। এহসান তার গাল থেকে মুখ সরিয়ে নিজের মুখ মেহনুরের ঘাড়ে গুজে দিয়ে বলে, তোমায় আমি দুনিয়ায় নিজের জোর খাটিয়ে নয়, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিয়েছি। জোর একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো নয়। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, তাই বলে আমি এসেন তোমায় নিজের করে পেয়েছি। তাই আখিরাতেও না হয় আমি আমার মাবুদের কাছে তোমায় ভিক্ষা চেয়ে নেব। মেহনুর স্তব্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। এমন কথার উত্তর আর কি বা দিবে। এহসান তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর নিজের ঠোঁট মেহনুরের কপালে স্পর্শ করায় আর তার মুখশ্রীর প্রতি এক প্রেমময় অনুভব করিয়ে দেয়। মেহনুর বারবার কেঁপে ওঠে, তবে তার কিছু বলার উপায় নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে একটু হলেও অনুভব করে এহসান তাকে ভীষণ ভালোবাসে। এহসান মেহনুরকে নিজের বক্ষে আঁকড়ে ধরে নেয়, তারপর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, হয়তো তুমি আমার ভীষণ ঘৃণা করো, ভীষণ, তবে এতো আমার শান্তি, কারণ আমার শুধু তোমার লাগবে। এবার তুমি আমায় ভালোবাসবে অথবা ঘৃণা করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমায় চাই, শুধুই তোমায়। শান্তি বাঁচার জন্য হলো তোমায় চাই আমি। এহসান এরপর মেহনুরকে ছেড়ে দেয়, কারণ তাকে অফিসে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। মেহনুর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এহসান বলে, আমার জন্য খাবার নিয়ে এসো, আমি বের হব, আর আমার ছুটকোট এসব বের করে দিয়ে যাও। মেহনুর তেরামি করে বলে, আপনার স্যুট আমি কেন বের করব? আপনার কাজ আমি কেন করব? এহসান ধমক দিয়ে বলে, বউ সহ তুই আমার কাজ তুই করবি না তো পাড়ার লোক এসে করবে? বেয়াদব নারী, এতটুকু আদৌ পেল না। ব্যাস, মেহনুরের মনটা বিষাদ হয়ে ওঠে। এহসান কেন ধমক দিল তাও কিছুটা সাহস নিয়ে বলে, আমি করব, আপনার সব কথা শুনবো, তবে আমার। এহসান বুঝে যায় মেহনুর কি বলতে চায়, তাই ধমক দিয়ে বলে, খবরদার, এখন যদি বলিস তোকে হাসপাতালে নিয়ে যেতে, তো তোর একদিনকে আর আমার যে কদিন লাগে ততদিনে। এহসানের এমন ধমক শুনে মেহনুরের মুখ অন্ধকার নেমে আসে। আরো নিচু গলায় বলে, একটাবার নিয়ে যান না, আমি সত্যি বলছি আপনার সাথে যাব, আর আপনি যেন আমাকে নিয়ে যেতে দেন। এহসান তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ, নিয়ে যাবো তোমায় আমি। আর গিয়ে আমার থেকে চলে যাওয়ার ধান্দা করবে তুমি? এসব হবে না আমার বাচ্চার মা। যাও তাড়াতাড়ি কাপড় চোপড় বের করো, গিয়ে আমার ছুটগুলো বের করে দাও। মেহনুরের ভীষণ রাগ হয়, তাই দাঁতে দাঁত চেপে বলে, দেখবেন, দেখে নিয়েন আপনি। আমায় ভালোবাসেন না, বলেছেন তো ভালোবাসেন। এটা যদি সত্যি হয় তবে দেখে নিয়েন, একদিন আমিও আমার আব্বার মতো আধমরা হয়ে হসপিটালে পড়ে থাকবো, আর আপনি আমায় দেখতে ছটফট করবেন, কিন্তু আফসোস পারবেন না দেখতে, যেমন আমায় দিচ্ছেন না দেখার সুযোগ।
মেহনুরের এমন কথা মুখ থেকে বের করতে দেরি হয়, তবে ঠাস করে এহসান তার গালে থাপ্পড় বসিয়ে দিতে দেরি করেনি। এহসানের থাপ্পড় খেয়ে মেহনুরের পৃথিবী যেন ঘুরতে থাকে, মনে হয় ঘরের দেয়ালগুলো ধসে পড়বে এবং মেহনুর পড়ে যাবে। ঠিক তখনই এহসান তার বাহু চেপে ধরে দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, যদি এমন কথা আর মুখ দিয়ে বের করিস তো আমি তোকে নিজ হাতে আত্মরা করে দেব। সাহস হয় কি করে তোর এত বড় কথা বলার? জিভ কেটে ফেলবো। আর যদি এমন বাণী আমি শুনি। মেহনুর নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সে টিপে চোখের পানি মুছে বলে, একটা কথার জন্য মারলেন? এহসান মেহনুরের থুতনি আলতো করে ধরে গম্ভীরভাবে বলে, হ্যাঁ মারলাম, তোর অভ্যাসে তুই মার খেয়েছিস। আমার কিছুই করে নেই, যা গিয়ে খাবার নিয়ে আমার জন্য। এই বলে এহসান মেহনুরকে ছেড়ে না দিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের সেই গালে, যেই গালে সে থাপ্পড় মেরেছিল। বারবার কয়েকবার গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে এহসান মেহনুরের গালকে স্পর্শ করে, তারপর মেহনুরকে ছেড়ে দিয়ে বলে, খাবার নিয়ে আয়। মেহনুর আর এক মুহূর্ত দেরি করে না, বিলয়ের মতো চোখের জল চুপি চুপি মুছে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য এহসানের জন্য খাবার নিয়ে আসা। এহসান মেহনুরে চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমায় যে কি করে সামলাই একমাত্র আল্লাহ জানেন। এই বলে সে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। উদ্দেশ্য অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়া। মেহনুর কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। কক্ষে এসে দেখে এহসান বেরিয়ে আসছে কাপড় রাখার কক্ষে থেকে। মেহনুর এক নজর তাকায় এহসানের পানে, যার পরনে আজ সবসময়ের মতো পাঞ্জাবি পায়জামা নয়, বরং তার পরনে একটা কালো রঙের স্যুট, সাদা শার্ট আর সাথে ম্যাচিং কালো টাই। তার স্যুটের কাঁধে ম্যানফিট ডিজাইনে কাটানো পুরোপুরি পালিশ করা লেদার জুতো এবং হাতের তালুতে একটা সিলভার ওয়াচও রয়েছে। তার উপরে একটা সিল্কের কালো স্যুটকোট, যা নিখুঁতভাবে পরা। তার স্যুটের পকেটে একটা ছোট লাল সিল্কের হ্যান্ডকারচিফ সাবধানে রাখা। মেহনুর নিজের চোখকে সামলিয়ে নেয়, নয়তো এহসান তালুকদারকে ভয়ঙ্কর সৌন্দর্যকে দেখে না আবার নিজের চোখই নষ্ট করে নেয়। দীর্ঘশ্বাস ফেলে সোফার সামনে রাখা টেবিলে খাবার রেখে এহসানকে উদ্দেশ্য করে বলে, নিন, খেয়ে নিন। এই বলে মেহনুর বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। এহসান মেহনুরের দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে বলে, এখানে দাঁড়াও। মেহনুর থমকে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? এহসান তার সামনে এসে দাঁড়ায় আর মেহনুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।